স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই নিচল টাটা সংবাদ শিরোনাম। তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের আন্দোলন, নেতাদের সঙ্গে কাল ওবায়দুল কাদেরের বৈঠক। মেয়াদ শেষ হওয়া ইভিএম প্রকল্প নিয়ে ইসির তোড়জোড়, ঢাকায় ওয়ারহাউস করতে চেয়ে চিঠি। হারিকেন বেরিলের আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় অঞ্চল, ইউনিয়ন আইল্যান্ডের সব বাড়ি বিধ্বস্ত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে সমস্যা সমাধানে আগামীকাল শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বলেও জানান তিনি। আন্দোলনরত শিক্ষকরা প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক দাবি করেছেন। এছাড়া তাদের দাবি সুপার গ্রেডে উন্নীত করা সহ আলাদা বেতন স্কিম ঘোষণারও। উনি কাল সকালে আমাদের সাথে প্রোগ্রাম করবেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কারা কারা আসবে সেটা উনি জানতে চেয়েছেন। আমি বললাম তো আমাদের আমরা 7-8 জন বা 9 জন, যাই হোক আমরা ওনার সাথে গিয়ে সকালে আলোচনা করব। আমাদের আলোচনা ফলপ্রসূ হলে, আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসবো। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে রাজধানী সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগের বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? রাজীব, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু শিক্ষার্থীদের একটি বেশ বড় একটি মিছিল নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনের যে কয়েকদিন ধরেই যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির আলোকেই আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারের সামনে থেকেই কিন্তু এই যে মিছিলটি বের হয়েছে। অর্থাৎ 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের যে একটি পরিপত্র জারি করা হয়েছিল, তো সেইটিকেই পুনর্বহলের দাবিতেই মূলত আসলে কয়েকদিন ধরেই কিন্তু শিক্ষার্থীদের এই কর্মসূচি চলে আসছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও তাই। তবে আজকে আমরা গত দুদিনে যেটি দেখেছি তার চেয়ে কিন্তু আজকে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তারা কিন্তু বেশ বড় করে শোডাউন দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে এই যে সরকারি চাকরিতে যে কোটা, সেই কোটা একেবারেই আসলে অযৌক্তিক এবং বৈষম্য বলছেন তারা। এমনকি একটু তথ্য দিই আপনাকে, গত 5 জুন এই যে 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র যে অবৈধ, সেটি কিন্তু উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে গত 5 জুন। আসলে তার পরপরই কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। তো তারই অংশ হিসেবে আজকের যে শোডাউন, মানে আজকের যে এই যে কোটা বাতিলের যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটি কিন্তু আজকে একটি জায়গা তৈরি হয়েছে, সেটি আমরা বলতেই পারি। কারণ শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এই যে মিছিলটি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশেষ করে হলগুলো, সূর্য সেন হল, এখন মহসিন হলের সামনে দিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে। এবং এটি এই কোটা বাতিলের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা কিন্তু রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসির সামনে, সেখানেও কিন্তু একটি ছাত্র সমাবেশ করা হবে, এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। রাজীব। আপনাকে ধন্যবাদ।
দর্শকের আগে শুরুতে যেমনটা বলছিলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার। শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে, এখন প্রত্যয় স্কিমের নামে তারা সেটিকে কার্টেল করছে। কার্টেল করে মানে তাদেরকে আরও অনাহারের দিকে, তাদেরকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে। মেয়াদোত্তীর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ইভিএম সংরক্ষণে ওয়্যারহাউস নির্মাণে এরই মধ্যে চিঠি দিয়েছে ইসি। তার প্রেক্ষিতে প্রায় ৭৭% জমি দেখেছে ঢাকা জেলা প্রশাসন। নির্বাচন কমিশন সচিব জানান, স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনার জন্য প্রযুক্তি নির্ভরতার বিকল্প নেই। গত ৩০ জুন শেষ হয়েছে নির্বাচন কমিশনের আলোচিত প্রকল্প ইভিএম এর মেয়াদ। তবে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এই প্রকল্পের মেয়াদ আরও ১ বছর বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। অব্যবহৃত ১১৬ কোটি টাকা দিয়ে আরও ১ বছর ইভিএম প্রকল্পটি চালিয়ে নিতে পরিকল্পনা কমিশনে প্রস্তাব জমা দেওয়া হয়। প্রকল্প পরিচালকের দেয়া তথ্য অনুযায়ী ১.৫ লাখ ইভিএম এর মধ্যে প্রায় ১৬,০০০ একেবারে নষ্ট হয়ে গেছে, ৪৫,০০০ পুরোপুরি ঠিক আছে। আমাদের যেরকম এখনো সেই নিজস্ব জনবলটা তৈরি হয়নি, আমাদের একটা নিজস্ব রাখার এখনো জায়গা তৈরি হয়নি। এখনও আমাদেরকে বাংলাদেশ মেশিন টুলস এবং সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দিয়ে যাচ্ছে, সাপোর্ট করে যাচ্ছে এগুলো রাখার বিষয়। আজকে ৬ বছর পর্যন্ত সর্বতভাবে যত সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। বাট এটা ইনহাউস কোনো সিস্টেম বিল্ড আপ হয়নি। নির্বাচন কমিশন শুধু ইভিএমের জন্য না, এটা নিজস্ব যে কার্যপ্রণালী বা কার্য যে ব্যবস্থা আছে সেটার জন্য এটা লজিস্টিক হ্যাভি একটা অর্গানাইজেশন। তো এইটার জন্য এটা নিজস্ব ওয়্যারহাউস প্রয়োজন। প্রকল্পের মেয়াদ বাড়বে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দেয়নি সরকার। তবে এরই মধ্যে ইভিএম সংরক্ষণে নিজস্ব ওয়্যারহাউস নির্মাণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা চাচ্ছি মেট্রোর ভেতরে, ঢাকার ভেতরে। তো এটা হলে আমাদের জন্য সিকিউরিটি হবে, আপনার যোগাযোগ হবে। আমরা আশা করছি এই মিরপুর এলাকার মধ্যে আমরা প্রাইমারি সন্ধান পেয়েছি আর কি ৭৫-৭৭%। এটা হলে আমাদের চলবে আপাতত। তা আমরা চাচ্ছি শুধু ওয়্যারহাউস না, এটার সাথে অন্যান্য আমাদের যদি অফিস স্পেস আমরা পাই তাহলে আমরা এটাকে কমপ্লেক্স আকারেও করতে পারি। নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে কমিশন বলছে, দেশের বিপুল সংখ্যক ভোটারের ভোট গ্রহণে যন্ত্রের ব্যবহারই সহজ সমাধান। সামনে তো আপনাকে স্মার্ট ইলেকশন যদি আপনি করতে চান ম্যানেজমেন্ট, তাহলে আপনাকে প্রযুক্তি নির্ভর হতেই হবে। তো প্রযুক্তি এখন আমাদের অ্যাভেলেবল যেটা আছে সেটা হলো আমাদের ইভিএম। আমরা কিভাবে এটাকে কস্ট কমাতে পারি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। আপনার ব্রাজিল কি করছে, ইন্ডিয়াতে তো কমে কীভাবে করছে। ২০১৮ সালে ৩,৮২৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় ইসি। কেনা হয় ১.৫ লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় ২,৩৫,০০০ টাকা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর হাইকোর্ট ওই মামলার রায় দেয়। এতে তারেক মাসুদের পরিবারকে ৪,৬১,৭৫,৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। পরে বাস মালিক পক্ষ ক্ষতিপূরণের রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মনির। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। ভোর ৫:৩০টার দিকে মাস্কাট থেকে ঢাকায় আসা সালাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে ওই ৩৮টি সোনার বার জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা জানান, লাগেজ রাখার কেবিন থেকে কালো স্কচ টেপ মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ওগুলো উদ্ধার করা হয়। খোলার পর বেরিয়ে আসে স্বর্ণের বারগুলো। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দেশ জুড়ে টানা বৃষ্টিতে কয়েক জেলায় বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের নলিতাবাড়ী উপজেলার ভুগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে ও নদী তীর উপচে লোকালয়ে প্রবেশ করছে ঢলের পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। মৌসুমি বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেশের বাইরের খবর। ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অতি বিপজ্জনক হারিকেন বেরিল। এখন পর্যন্ত সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ইউনিয়ন আইল্যান্ডের প্রায় 90% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে সেখানকার প্রায় সব বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। প্রবল বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎহীন অবস্থায় আছে কয়েক লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় জামাইকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার কেম্যান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে এবং শুক্রবার মেক্সিকোতে আঘাত হানতে পারে হারিকেন বেরিল। মালির মধ্যাঞ্চলে সশস্ত্র হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার মোপতি অঞ্চলের ডিজিগুইবোম্বো এলাকায় এই হামলা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। নিহতদের অধিকাংশই পুরুষ। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেনি মালির কর্মকর্তারা। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। চূড়ান্ত হয়ে গেল ইউরোর শেষ 8-এর দলগুলো। রোমানিয়াকে হারিয়ে 7ম দল হিসেবে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে হারিয়ে 8ম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তুরস্ক। এছাড়া বাকি 6 দল হলো স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও পর্তুগাল। 2 দিনে বিরতি শেষে 5 ও 6 জুলাই হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ 4-এ যাওয়ার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম 2 দল জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচ শুরু হবে রাত 10টায়। শেষ 8-এ ওঠার লড়াইয়ে ডেনমার্ককে জোড়া গোলে হারিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে আসরে একমাত্র দল হিসাবে অপরাজিত থাকা স্পেন শেষ 16-এ জর্জিয়াকে হারিয়েছে 4-1 গোলে। হাই ভোল্টেজ আরেক ম্যাচে 2বারে ইউরো জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। হামবুর্গে এই ম্যাচটি হবে রাত 1টায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শেষ 16-এ স্লোভানিয়াকে টাই ব্রেকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেও 2016 সালে চ্যাম্পিয়নদের পারফরম্যান্স এবার বেশ নড়বড়ে। অন্যদিকে 2বারে ইউরো জয়ী ফ্রান্সকে শেষ 16-এ উঠতে বেলজিয়ামকে টপকাতে হয়েছে। শনিবার ইউরো 3য় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ইংল্যান্ড। ছন্দপতন আর নানা সমালোচনার পরও শেষ পর্যন্ত শেষ 8-এ জায়গা করে নেয় ইংলিশরা। শেষ 16-এ স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আর সুইসরা গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে জোড়া গোলে হারিয়ে নাম লিখিয়েছে কোয়ার্টারে। ডুসেলডর্ফে রাত 10টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শেষ কোয়ার্টারে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। রোমানিয়াকে 3-0 গোলে উড়িয়ে শেষ 8-এ ওঠে ডাচরা। আর অস্ট্রিয়াকে 2-1 গোলে হারায় তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার এই ম্যাচটি শুরু হবে রাত 1টায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের আন্দোলন। নেতাদের সঙ্গে কাল ওবায়দুল কাদেরের বৈঠক। মেয়াদ শেষ হওয়া ইভিএম প্রকল্প নিয়ে ইসির তোড়জোড়। ঢাকায় ওয়্যার হাউস করতে চেয়ে চিঠি। হারিকেন বেরিলের আঘাতে লণ্ডভণ্ড ক্যারিবীয় অঞ্চল। ইউনিয়ন আইল্যান্ডের সব বাড়ি বিধ্বস্ত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।